চারিদিক থেকে হাজারো বিপদ এবং বিপত্তি, হাজারো অনিশ্চয়তা এবং চক্রান্ত এবং নানা রকম অসঙ্গতি এবং নানা রকম যাকে বলা হয় ভয়াবহ সব দুর্ঘটনা একেবারে টর্নেডোর মতো সরকারের দিকে ধেয়ে আসছে। এর ফলে সরকারের যে স্বাভাবিক কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড অনেকটি স্থবির হয়ে পড়েছে। সরকারের যে সমস্যাগুলো এই মুহূর্তে রয়েছে, প্রথম সমস্যা হলো রিজার্ভ, আমাদের যে ফরেন রিজার্ভ এটি এখন তলানিতে, এবং রাতারাতি যদি সরকার খুব বড় কিছু না হয় তাহলে খুব দ্রুত এই রিজার্ভ ঠিক $10 বিলিয়ন নিচে নেমে আসবে, যা কিনা ম্যাসাকার করে ফেলবে অর্থনীতিকে। দ্বিতীয় সমস্যা হলো পুরো ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক সেক্টর না কিন্তু পুরো ব্যাংকিং সেক্টর, এটা নিয়ে একটা ভয়াবহ উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। আমরা জানি না এখনো পর্যন্ত যে আসলে প্রাইভেট ব্যাংকগুলো এবং সরকারি ব্যাংকগুলোতে সত্যিকার অর্থে কত টাকা আছে, কত টাকা গেছে, কত টাকা খেলাপি হয়েছে, এবং ব্যাংকগুলোর উপর বাংলাদেশ ব্যাংকের কতটুকু নিয়ন্ত্রণ রয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক আসলে এখান থেকে ব্যাংকগুলোকে অর্থাৎ প্রাইভেট ব্যাংকগুলোকে বাঁচানোর মতো যোগ্যতা রাখে কিনা, অভিজ্ঞতা রাখে কিনা, এবং তাদের সেই ইচ্ছা আদৌ আছে কিনা। ব্যাংকের পর বিমা গেছে, একই অবস্থা বিমা সেক্টর, সাধারণ বিমা এবং জীবন বিমা। এরপরে হলো লিজিং কোম্পানিগুলো, যেটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেখানেও একই অবস্থা, সব কিছু ফোকলা করে দিয়েছে। এরপর আমাদের যে রাষ্ট্রের যে স্থিতি, চারটি মেজর পার্ট, আপনি ধরুন আমাদের সংসদ সদস্য যারা আছেন তারা একটা পার্ট, যারা বাংলাদেশকে 300টি ভাগে বিভক্ত করে মানুষের যে পলিটিক্যাল মন এবং মননশীলতা এগুলো নিয়ন্ত্রণ করেন এবং জাতিকে নেতৃত্ব দেন। ডিসিএসপি যাই থাকুন না কেন, আলটিমেটলি এলাকার সংসদ সদস্য যদি যোগ্যতম না হন এবং তিনি যদি লোকজনকে শান্ত না রাখতে পারেন, 1000 ডিসিএসপি গিয়েও সে এলাকায় কিছু করতে পারবে না। এখন 2014 সনের বিনা ভোট, তারপরে রাতের ভোট, নিশিরাতের ভোট, তারপরে ডামি ভোটের কারণে এমপির এই যে 300 যে পদটি, এটি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে সবই আনার মার্কা, এই যে মারা গেল আনার মার্কা জয় জয়কার হয়ে গেছে। ফলে জনগণের শ্রদ্ধা, ভালোবাসা এবং জনগণ নেতা হিসেবে তাদেরকে মাথায় করে রাখবে এইরকম রাজনৈতিক নেতৃত্ব এই সংসদে আমার দৃষ্টিতে একজনও নেই। ফলে দেশের যে রাজনীতির যে নিয়ন্ত্রণ, রাজনীতির যে পরিমার্জন, রাজনীতির যে যাকে বলা তাপ এবং উত্তাপ, এই পুরোটাই এখন মরুভূমি লু হাওয়ার মতো এলোমেলো ঘুরছে, সাইমুমের মতো এলোমেলো ঘুরছে। রাজনীতির শেষ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রাজনীতি এমপিরা নিয়ন্ত্রণ করেন। এরপরে লোকাল গভর্নমেন্টের একটা রাজনীতি রয়েছে, যারা এমপিরা নিয়ন্ত্রণ করেন থ্রো উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, চেয়ারম্যান, মেম্বারদের মাধ্যমে। এই স্থানীয় সরকারের মধ্যে যে স্থিতিস্থাপকতা থাকে, চটচটে ভাব থাকে, একটা রিলেশন থাকে, এটা এখন আর নেই। সব এলাকাতে যে যার মতো করে পারছে, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের মতো, মেম্বার সাহেব মেম্বার সাহেবের মতো, উপজেলা চেয়ারম্যান সাহেব তার মতো। ঠিক এটা চেইন অফ কমান্ড যেভাবে থাকে সুষ্ঠু রাজনৈতিক ধারায়, সেটা পলিটিক্যাল সেক্টর থেকে নেই। ফলে পুরো পলিটিক্যাল অবস্থা, সংসদীয় গণতন্ত্রের পলিটিক্যাল অবস্থা, এটি এখন কারো কর্তৃত্বের নাই, নেতৃত্বে নেই। এরপর এখানে আমলাতন্ত্র। আমলাতন্ত্রের মধ্যে 3টি আমলাতন্ত্র আমাদের দেশকে নিয়ন্ত্রণ করে। একটা হলো সিভিল ব্যুরোক্রেসি, তারপরে এরা এই ডিসিএসপি, টিওনো, তারপরে শেষে সচিবালয়, এই বিভিন্ন রকম ভূমি অফিস থেকে শুরু করে সব কিছু সিভিল ব্যুরোক্রেসি। সবচেয়ে বড় যেটা শিক্ষা বিভাগ থেকে শুরু করে সবই এই সিভিল ব্যুরোক্রেসির আন্ডারে। তারপর হলো
পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, এই একটা ব্যুরোক্রেসি, পুলিশ ব্যুরোক্রেসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ। আরেকটা হলো মিলিটারি ব্যুরোক্রেসি। তো মিলিটারি ব্যুরোক্রেসির মধ্যে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, এই তিনটে বাহিনী। আরেকটা আছে জুডিশিয়ারি, নিম্ন আদালত এবং উচ্চ আদালত। এই পুরো যে ব্যুরোক্রেসি রয়েছে, এই পুরো ব্যুরোক্রেসি সিস্টেমের মধ্যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার অধীনে আমার এই পুরো মন্ত্রণালয়, আমার এই পুরো বিভাগ, অনুবিভাগ চমৎকারভাবে চেইন অফ কমান্ড রক্ষা করে চলছে। বরং প্রমোশন, নিয়োগ, বদলি, দুর্নীতি, অনিয়ম, অবিচার, এই সমস্ত ব্যাপারে একজন আরেকজনকে দায়ী করছে, কেউ কারো দায় দায়িত্ব নিতে চাচ্ছে না। পুরো জিনিসটা একটা হ্যাপাজার্ড অবস্থার মধ্যে চলে গেছে। অর্থনীতি গেল, রাজনীতি গেল, ব্যুরোক্রেসি গেল। এরপরে ধরেন বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব। আমরা খুব বড় বড় করে কথা বলি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নেই। আমাদের বন্ধুত্ব করার কি যোগ্যতা আছে, বা শত্রুতা করারই কি যোগ্যতা আছে? আমরা কার সাথে শত্রুতা করব? ক্যান উই ডু এনিথিং উইথ ভুটান, উইথ নেপাল, অর উইথ এনি কান্ট্রি লাইক মায়ানমার? আমরা তো শত্রুতা করার পর্যায়ে নেই, তাহলে শত্রুতা করব না এই কথা বলার কি দরকার আছে? কেউ যদি গ্রামের একেবারে সে কালো মানে আছে না যে কানা ছেলের নাম পদ্মলোচন, অন্ধ, যার চোখ নেই, তো তাকে বলা হয় পদ্মলোচন, পদ্মের মতো তার সুন্দর দুটো চোখ রয়েছে। তো এরকম আমরা যে শত্রুতা করব, শত্রু কই? কার সাথে শত্রুতা করব? শক্তি কই? আচ্ছা, সবার সাথে বন্ধুত্ব। আচ্ছা বলেন তো, এই এতগুলো সমস্যা নিয়ে কে আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইবে? আমাদের আজিজ আছেন, আমাদের বেনজির আছেন, আমাদের আরো অনেক রথী মহারথী আছেন। এদেরকে নিয়ে আমরা কোন বিশ্ব দরবারে গিয়ে কার সাথে বন্ধুত্ব করব? আমরা কি মহামান্য পোপের সাথে বন্ধুত্ব করব, নাকি সৌদি আরবের যে খতিব, মক্কা শরীফের যে খতিব আব্দুর রহমান আল সুদাইসি, তার সঙ্গে আমরা বন্ধুত্ব করব? আমরা কি জো বাইডেনের সঙ্গে করব, না পুতিনের সঙ্গে করব? কার সঙ্গে আমরা বন্ধুত্ব করব? বন্ধুত্ব করার তো একটা যোগ্যতা দরকার রয়েছে। কোন যোগ্যতা বলে আমরা এখন এই বন্ধুত্বটা সবার সঙ্গে করতে পারি, উইথ এভরিবডি? আমি বন্ধুত্ব করলে হবে না তো। আমি যদি এখন বলি যে বাংলাদেশের একজন ইউটিউবার, আমার তো এখন যদি কেউ বলে সাবেক এমপি, বলবে তুমি তো এখন সাবেক এমপি, লেখো কেন? তোমার পরিচয় নেই, তুমি আওয়ামী লীগে নেই। যদি বলি বিএনপি, বিএনপির লোকজন অনেকে বলবে তুমি বিএনপির কোন পদে আছো, তোমার তো পদ পদবি নেই। তো সব বাদ দিয়ে এখন বলে যে তুমি সর্বোচ্চ বলতে পারো ইউ আর এ ইউটিউবার। তো এখন আমি একজন ইউটিউবার, সেই ইউটিউবার হিসেবে আমি যদি মার্ক জাকারবার্গের সঙ্গে, ফেসবুকের মালিক কিংবা মাইক্রোসফটের মালিক বিল গেটসের সঙ্গে, গৌতম আদানির সঙ্গে, ভারতের সেই ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানির সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আর বলি দে আর মাই ফ্রেন্ড, আমি সবার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি চাইলে কি তারা বন্ধুত্ব করবে বলেন? লোকজন আপনারা আসলে কি বলবেন? এখন আমাদের যে বন্ধুত্ব, আমরা কার সাথে কোন ভিত্তিতে করব? হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল কানেক্টিভিটি, ফান্ডামেন্টাল বেস অফ ফ্রেন্ডশিপ কোথায়? তো সেক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে ওরকম বন্ধুত্ব করার মতো কোনো দেশের সাথে আমাদের ওই অবস্থায় নেই। আমরা টানা হেঁচড়ার মধ্যে আছি। চীন আমাদেরকে টানছে, ভারত আমাদেরকে টানছে, বড়শি দিয়ে খাবার দিচ্ছে, আমরা খেতে খাবো কি খাবো না আমরা বুঝতে পারছি, বড়শিটা গলায় আটকে যাবে কি না। এটা তো বন্ধুত্ব হয় না, এটা তাবেদারি করা হয়, এটা লেজুর বৃত্তি করা হয়। ইটস নট এ ফ্রেন্ডশিপ। আমরা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে পারছি বলেন, যেখানে সকাল বিকাল লু এসে আমাদেরকে ধমকায় যায়, পিটার হাস আমাদেরকে ধমকায়, আজরা জিয়া আমাদেরকে ধমকায়। তো এদের সঙ্গে আমি কি বন্ধুত্ব করব? চীনের সঙ্গে আমি কি বন্ধুত্ব করবো, যার সঙ্গে আমি বলতেছি আমাকে $5 বিলিয়ন দাও বাজেটারি সাপোর্ট, না হলে আমরা চলতে পারছি না, চলবেও না আলটিমেটলি। তো চীন আমাদের বন্ধু হবে কেন? ভারত যেখানে পাখির মতো গুলি করে সীমান্তের লোকজন মেরে ফেলছে,
তাদেরকে আমরা এখন জমের মতো ভয় পাই। জমের সাথে কি বন্ধুত্ব করা যায় বলেন? তো এই যে আন্তর্জাতিক অঙ্গনের যে কূটনীতি, সেই কূটনীতিতে একটা মারাত্মক বিপর্যয় চলছে। ফলে রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে এই মুহূর্তে আমরা কি একটা অবস্থার মধ্যে আছি একবার একটু চিন্তা করেন। এরপর বছর দুয়েক আগে একটা ব্যাপার ছিল, যারা অন্যায় করত তারা মনে করতো যে এইভাবেই অন্যায় করে পার পাওয়া যাবে। যারা রাজনীতি করতো তারা মনে হতো যে এই অন্যায়কারীদের পতন হবে, আমরা ক্ষমতায় আসবো। কিন্তু এখন অন্যায়কারীদের মধ্যে অন্যায় করার কোনো স্কোপ নেই, টাকা পয়সা শেষ হয়ে গেছে। মারবে কাউকে, সে ক্রোধ নাই, মারতে মারতে যাদের প্রতি রাগ ছিল সবাইকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন করে কাউকে মারার মতো অবস্থা এখন আর নেই। ফলে যারা জুলুমবাজ তারা ক্লান্ত, যারা দুর্নীতিবাজ তারা খুঁজতেছে কোথায় দুর্নীতি টাকা রাখবে বা কোথায় কি করবে, তারা খুঁজতেছে, দেওয়ার হচ্ছে না। তো সব মিলিয়ে চারিদিক থেকে অসংখ্য অসংখ্য সমস্যা সরকারকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে, কামড়ে ধরেছে। এবং এই যে সাহসী মতো অক্টোপাসের মতো যে আঁকড়ে ধরেছে সরকারকে, এর থেকে রেহাই পাওয়া, এর থেকে বের হয়ে আসা, এরপর নতুন কোনো কিছু করা বলতে গেলে একেবারে উট যদি কোনো শুয়ের পিছন দিক দিয়ে ঢুকে, ওটা যতটা না কঠিন তার চেয়ে বেশি কঠিন বিষয়।